শুভ সন্ধ্যা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পটেনশিয়াল এডুকেশন নেক্সাস কর্তৃক আয়োজিত আমাদের আজকের সেশন 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশন। আপনাদের সাথে আছি আমি জাহানারা হাসান, আইসিটি ফোরি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, গাজীপুর সদর, সহকারী প্রধান শিক্ষিকা নিশাত জুটমেন্স আদর্শ বিদ্যালয়। আজকের এই সেশনে আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে যুক্ত আছেন ইতিমধ্যে আমাদের মাঝে ডক্টর গাজী হাসান কামাল, চেয়ারম্যান ময়মনসিংহ শিক্ষা বোর্ড। স্যারকে অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের সেশনে আমাদের সাথে আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের আরো দুজন গেস্ট অফ অনার, আমাদের সকলের প্রিয় মোহাম্মদ কবির হোসেন স্যার, সংযুক্ত অফিসার আর কর্মকর্তা A2I। আমাদের সাথে যুক্ত হবেন একজন অত্যন্ত গুণী মানুষ, যিনি আমাদের এই প্ল্যাটফর্মে এবারই প্রথম, আজাদ মোহাম্মদ আবুল কালাম, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, রাজশাহী। আমি আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের সেশন 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশন শুরু করছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক, যার অক্লান্ত পরিশ্রমের ফলেই শিক্ষা ব্যবস্থায় গুণগত শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরকে আধুনিকতর করার জন্য যার প্রচেষ্টা, তিনি পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আশরাফুল আলম স্যার, ইউএসও ময়মনসিংহ সদর। স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাডাম, ধন্যবাদ জাহানার ম্যাডামকে আমাকে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সেশনে কিছু বলার আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আজকে যারা যুক্ত আছেন, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এবং যারা গেস্ট অফ অনার আছেন এবং বিশেষ অতিথি, সেই সাথে যারা সংগঠক আছেন, আরো যুক্ত থাকার কথা কুমিল্লা থেকে ফেনী টিটি কলেজের সম্মানিত শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, ময়মনসিংহ টিটি কলেজের রফিকুল ইসলাম স্যার সহ বিভিন্ন এসএসটি থেকে যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন, এবং যারা আমাদের অডিয়েন্স বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, বাংলাদেশ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ মাদ্রাসা সরকারি বেসরকারি সম্মানিত শ্রদ্ধেয় যারা শিক্ষক বৃন্দ, সেই সাথে সংগঠক বৃন্দ, পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকে আমি প্রতিষ্ঠাতা হিসেবে সকলকে স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। আমি দুই চারটি কথা বলতে চাই যে আমরা প্যান্ডামিক সিচুয়েশনে 2020-এর মার্চের 20 তারিখ থেকে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি আপনাদের সহযোগিতায় এবং আপনাদের চেষ্টায় আমরা করে যাচ্ছি। তা আজকে একটা নতুন কনসেপ্ট, সেটা হলো 21st সেঞ্চুরি স্কিল ইন এডুকেশন। তো অন্যান্য প্রোগ্রামে যেরকম আমরা সন্তুষ্ট হন, আমাদের সাথে যুক্ত থাকি, আমাদেরকে সহযোগিতা করেন এবং অনুষ্ঠানগুলি গ্রহণযোগ্যতা আছে বলে আপনারা যুক্ত হন, আশা রাখি আমাদের ইন্ডিয়া থেকে যারা যুক্ত হবেন সেশন স্পিকার হিসাবে এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমাদেরকে সন্তুষ্ট করব। আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাবো, সেটা হলো যে মিউট আনমিউটের দিকে একটু লক্ষ্য রাখার জন্য। আর হয়তোবা আমরা সকলের বক্তব্য আমরা শুনতে পারবো না, আমরা হয়তো প্রশ্নোত্তর পূর্বে আমরা বক্তব্য শোনার চেষ্টা করব। এখানে আমরা 4 থেকে 5 মিনিটের মাধ্যমে অতিথিদের বক্তব্য আমরা শুনবো। আর আমি জাহানারা ম্যাডামকে বলবো যে আমাদের রফিকুল ইসলাম স্যার যদি এই মুহূর্তে যুক্ত থাকে, ওনার কিছু কথা শোনার জন্য। যদি যুক্ত না থাকে তাহলে আপনার আমাদের প্রিন্সিপাল মহোদয় নাসিরউদ্দিন স্যারের বক্তব্য শুনে, চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনে আমরা সেশনের দিকে যাব। আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সকলের শ্রদ্ধেয় রফিকুল ইসলাম তালুকদার স্যারের। স্যার কি আমাদের সাথে যুক্ত আছেন? রফিকুল ইসলাম তালুকদার স্যার, আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন? তার মানে এই মুহূর্তে যুক্ত নাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা হয়তো স্যার যখন যুক্ত হন স্যারের কথা শোনার সুযোগ পাবো। তাহলে আমি এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি ভিজিবল? জি ম্যাডাম, আপনি ভিজিবল, থ্যাংক ইউ। আচ্ছা, আর শোনা যাচ্ছে তো? জি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ম্যাডাম। আমি এবার আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নাসিরউদ্দিন স্যারকে বিনয়ের সাথে
অনুরোধ করব স্যার 2-3 মিনিটের মধ্যে যদি একটু কিছু বলেন আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। নাসিরউদ্দিন স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি আজকে সঞ্চালককে এবং আজকে 21st সেঞ্চুরি স্কিল ইন এডুকেশন বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনারটি আয়োজন করছে পোটেনশিয়াল এডুকেশন নেক্সাস। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পোটেনশিয়াল এডুকেশন নেক্সাসের প্রতিষ্ঠাতা জনাব আশরাফুল আলম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান, আমরা 21st সেঞ্চুরি স্কিলের জন্য আমরা আসলে সংগ্রাম করে যাচ্ছি। আমরা প্রকৃতপক্ষে এই স্কিলগুলো এখনো আমরা ভালো করে আয়ত্ত করতে পারিনি, যার জন্য আজকে এই 21st সেঞ্চুরি স্কিল ইন এডুকেশন নিয়ে আলোচনা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল, চেয়ারম্যান, ময়মনসিংহ এডুকেশন বোর্ড, বাংলাদেশ। আমাদের সাথে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনাব মোহাম্মদ কবির হুসাইন, সহযোগী অধ্যাপক এবং সংযুক্ত কর্মকর্তা A2I ICT ডিভিশন। আমাদের আজকে গেস্ট অফ অনার হিসাবে আরো একজন অতিথি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা, জনাব আজাদ মোহাম্মদ আবুল কালাম, এডিশনাল SP, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রাজশাহী অঞ্চল, রাজশাহী। আমাদের আজকে এই 21st সেঞ্চুরি স্কিলের উপরে যারা সেশন স্পিকার, ফেসিলিটেটর হিসাবে কাজ করবেন, প্রথমেই রয়েছেন MS মিতালি মুখার্জি, প্রিন্সিপাল, ইন্দ্রাপুরাম পাবলিক স্কুল গার্লস, পাটনা, ইন্ডিয়া। আমাদের সাথে আরেকজন সেশন স্পিকার রয়েছেন MS রমা চক্রবর্তী, প্রিন্সিপাল, ফাউন্ডেশন একাডেমি, বিহটা, ইন্ডিয়া। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে 95 জন স্যার যুক্ত হয়েছেন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। আসলে আমরা এই জনাব আশরাফুল আলম, যিনি এডুকেশন পোটেনশিয়াল এডুকেশন নেক্সাসের নিয়ে যিনি কাজ করেন, তিনি ইতিপূর্বে আরো বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ওয়েবিনার আয়োজন করেছেন। আমরা বাংলাদেশ থেকে প্রায় 215 জন 16 জন পর্যন্ত আমরা পার্টিসিপেন্ট পেয়েছি। আমরা আশা করছি আজকেও আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা এরকমই হবে। তো আপনারা জানেন যে আমরা এই 21st সেঞ্চুরি স্কিল, এটা আমাদের কোয়ালিটি এডুকেশনের প্রারম্ভে এটা আমাদের দরকার। আপনারা জানেন আমরা ইতিপূর্বে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছি। আমাদের 2030 সালের মধ্যে আমাদেরকে কোয়ালিটি এডুকেশন আমরা অর্জন করব। তারই লক্ষ্যে আমাদেরকে স্কিলগুলো আয়ত্ত করতে হবে। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা যেন মনোযোগ দিয়ে, আমরা যেন সবাই সহযোগিতা করি, মনোযোগ দিয়ে আমরা আজকে আমাদের 2 জন সেশন স্পিকার, তাদের বক্তব্য, তাদের আমরা আলোচনা শুনবো, আমরা সহযোগিতা করব, আমরা সবাই মিউট থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সার্থক সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করে 2 জন সেশন স্পিকার, তাদেরকে আগাম ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যারকে। বলেন রফিকুল ইসলাম স্যার বোধহয় যুক্ত আছে। হ্যাঁ, 1-2 মিনিট করে চ্যানেল ছেড়ে দেন। ধন্যবাদ স্যার। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন রফিকুল ইসলাম তালুকদার স্যার, ময়মনসিংহ থেকে। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? রফিকুল ইসলাম তালুকদার স্যার, রফিকুল ইসলাম তালুকদার স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার একটু আনমিউট করে কথা বলবেন। রফিকুল ইসলাম তালুকদার স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, am I audible to you? আপনি কন্টিনিউ। আচ্ছা স্যার, জি থ্যাংক ইউ। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আবার স্যারকে আমাদের মাঝে পাবো। ধন্যবাদ।
আমি এবারে সম্মানিত উপস্থিতি সবাইকে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা যেন সবাই একটু মিউট থাকি, তাহলে আমাদের আজকের সেশনটা আমরা প্রতিবারের মতোই সুন্দরভাবে উপভোগ করতে পারবো এবং অনেক নতুন কিছু শিখতে পারবো। আমি এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর গাজী হাসান কামাল, চেয়ারম্যান ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করব আজকের এই সেশনে স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক আপনাকে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে যারা আয়োজক আছেন, বিশেষ করে আশরাফুল আলম আমাকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন এবং সম্মান দিয়েছেন, সেই জন্য আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের প্রতি। আজকের যে ওয়েবিনার সেশনটি হবে সেটি হবে 21st Century Skills in Education। এটি একটি টাইম বাউন্ড অ্যান্ড কন্টেম্পোরারি ইস্যু, আমরা সবাই জানি, এবং আমরা এও জানি যে পৃথিবী খুব দ্রুত পরিবর্তনশীল হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি ফাস্ট ইভলভিং। শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের মতো জনবহুল দেশের শিক্ষা ব্যবস্থা এই বিশ্ব সঙ্গে তাল মিলিয়ে বা বাজার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন করা দ্রুত, এটা সম্ভব নয় সরকারের একার পক্ষে। এই জন্য সেই জায়গায় ফোকাসে আসে পাবলিক এবং প্রাইভেট উভয়ের যে একটা ভূমিকা আছে শিক্ষা ব্যবস্থার উপর, তার একটি উদ্যোগ হচ্ছে এটি। আমি উদ্যোগকে স্বাগত জানাই এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি। আমরা দুইজন এখানে সেশন স্পিকার আছে, মিতালি মুখার্জি এবং রমা চক্রবর্তী। আমি উভয়কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা দুইজনই শিক্ষক এবং আমি একজন নিজেও শিক্ষক, এবং আমাদের মাঝে দুইজন অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে, আজাদ মোহাম্মদ আবুল কালাম এবং মোহাম্মদ কবির হোসেন। তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম এখানে যুক্ত হওয়ার জন্য। আমি দেশে এবং দেশের বাইরে যারা যুক্ত আছেন তাদেরকে এটুকু বলতে চাই যে এই ধরনের প্ল্যাটফর্মে যুক্ত থাকা খুবই, আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা এডুকেশন নিয়ে কাজ করি তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যারা পড়াশোনা করছে অর্থাৎ শিক্ষার্থী, তাদেরকে এখানে যদি যারা যুক্ত হয় তারাও কিন্তু উপকৃত হবে। এবং একটি কার্যকরী সেশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা শ্রেণীকক্ষের বাইরে গতানুগতিক ট্রেডিশনাল যে ক্লাস লেকচারের বাইরে কিন্তু আমরা এখানে ইন্টারাকশন হবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো এবং নিজের গ্যাপ, দুর্বলতা এবং অনেক নতুন আইডিয়া এখানে জেনারেট হবে, সেটা আমরা কিন্তু এখান থেকে ধারণা পাবো। আমি আজকে সেশনের সম্পর্কে যে একটি কথা বলতে চাই, স্কিলস 21st Century Skills in Education। আসলে এটি দুইটি আসপেক্টে আমাদের বিবেচনা করতে হবে, হচ্ছে যারা আমরা শ্রেণীকক্ষে পড়াই অর্থাৎ যারা শিক্ষক তাদের আসপেক্টে, এবং একই সঙ্গে যারা শিক্ষার্থী যারা শিক্ষা গ্রহণ করছে তাদের আসপেক্টেও এই স্কিল গুলো কেমন হবে এবং কোন জায়গায় আমরা ফোকাস করব সেই বিষয়গুলো আজকে এখানে আলোচিত হওয়ার কথা রয়েছে আমার জানা মতে। তো আমরা এখানে শুরুতে যে একটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে এডুকেশন ব্যবস্থায়, বিশেষ করে আমাদের মতন জনবহুল দেশে আমরা অনেক সমস্যা নিয়ে কাজ করি, কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরেও অনেক কিছু করার থাকে এবং করতে হয়, নাহলে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে যারা সিটিজেন হবে তাদের মধ্যে এক ধরনের অপূর্ণতা এবং গ্যাপ থাকে এবং পরিপূর্ণভাবে মানসিক বিকাশ তাদের হয় না এবং তাদের মধ্যে অনেকগুলো গুণাবলীর গ্যাপ থেকে যায় বিশেষ করে। এবং আমি সেই ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় শ্রেণীকক্ষে পাঠদানের কৌশল এর ক্ষেত্রে আইসিটি একটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটা আমি বলবো শিক্ষার ক্ষেত্রে, এটা আমাকে বলি ইকোনমিক্স এর ভাষায় পাইভোটাল ফ্যাক্টর, অর্থাৎ এই ফ্যাক্টর সবগুলো ফ্যাক্টর সঙ্গে জেনারেট করে খুবই গুরুত্বপূর্ণ একটি আইসিটি একটা ফ্যাক্টর, অর্থাৎ টেকনোলজিক্যাল নলেজ শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অ্যাপ্লিকেশন করার তার ক্ষমতা থাকতে হবে একই সঙ্গে। তারপরে আমরা গতানুগতিক জানি প্যাডাগজিক নলেজ আছে, কন্টেন্ট নলেজ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীর মাঝে যে বিষয়গুলো
আমরা দেখি যে তাদের অস্বাভাবিক আচরণ এবং সোসাইটি থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে, এগুলোর সঙ্গে ভ্যালুস এডুকেশন যুক্ত আছে। সেই ভ্যালুস এডুকেশনের ক্ষেত্রে শিক্ষক যারা থাকবেন এই জায়গায় তাদের কিন্তু ফোকাস করতে হবে। আর একই সঙ্গে আমি আরেকটু দু একটি কথা বলতে চাই যে শিক্ষার্থী যারা থাকবে তাদের অনেকগুলো স্কিল নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে। বিশেষ করে একজন শিক্ষার্থী তখনই ভালো স্কিল অর্জন করে তারা যদি ভিতর ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে, সে ইভালুয়েশন করতে পারে, সে কোশ্চেন মেকিং, সে ইনোভেশন করতে পারে, এই বিষয়গুলো ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে আসে এবং একই সঙ্গে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত। এবং বর্তমান যুগে আরেকটি বিষয় হচ্ছে কমিউনিকেশন স্কিল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার ধারণা এই বিষয়গুলো খুবই এই সেশনে আলোচিত হবে, এই আমার প্রত্যাশা। একই সঙ্গে আরেকটি বিষয় আমি ফোকাস করতে চাই, সেটি হচ্ছে লিডারশিপ কোয়ালিটি আমাদের ডেভেলপ করতে হবে, অর্থাৎ জেনারেট করতে হবে এবং ইনজেক্ট করতে হবে। আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের ভিতরে যে লিডারশিপ কোয়ালিটি, এটা কিন্তু আমাদের ইনজেক্ট করতে হবে এবং তাদের ভিতরে যারা ধারণ করে সেই ধরনের শিক্ষা ব্যবস্থাপনায় আমাদের কিন্তু যুক্ত হতে হবে। কারণ একজন লিডার কিন্তু ওয়ার্ল্ড চেঞ্জ করতে পারে। আমরা জানি যে আমার জাতির জনক শেখ মুজিবুর রহমান তার ছাত্র জীবন থেকেই তার ভিতরে এক ধরনের লিডারশিপ কোয়ালিটি ছিল। আমরা পৃথিবীতে অনেক লিডার কথা জানি যাদের একটা আঙ্গুলের ইশারায় অনেক কিছু হয়ে যায় এবং একটা দেশ পরিবর্তন হয়ে যায়। আমরা মাহাতির মোহাম্মদের কথা জানি। এই ধরনের ভবিষ্যতে সৃজন তৈরি করার ক্ষেত্রে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং আন্ডার গ্রাজুয়েট কোর্সে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটি একটি কম্পোনেন্ট। এই জায়গায় আমার শিক্ষকদের কাজ করতে হবে, তারা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করার জন্য যে ধরনের আসপেক্ট তৈরি করা দরকার এবং লার্নিং ম্যাটেরিয়ালস দরকার সবকিছু কিন্তু এখানে প্রয়োজন এবং তাদেরকে জীবনমুখী এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরির ক্ষেত্রে আমাদের শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আর বেশি কথা বাড়াবো না, যে সেশন স্পিকার যারা আছেন তাদের মূল্যবান বক্তব্য আমরা সবাই শুনবো। সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এবং যারা যুক্ত আছেন সবাইকে। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সাথে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলেছেন। আসলে আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি স্যারের কথা অনুযায়ী যদি সবাই মনোযোগ দিয়ে সেশনটি উপভোগ করি তাহলে অবশ্যই আমরা 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশনের যে মূল বিষয়গুলো যে যে ক্ষেত্রে ফোকাস করা হচ্ছে সেই বিষয়গুলোই আজকে আমরা শিখতে পারবো এখান থেকে। ধন্যবাদ স্যার। আমরা তাহলে মূল সেশনে সম্মানিত উপস্থিতি, আজকে 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশন নিয়ে আমাদের মাঝে এসেছেন আমাদের বন্ধুপ্রীতম রাষ্ট্র ভারত থেকে দুজন খুবই বিখ্যাত দুজন সেশন স্পিকার। আমি এখন আপনাদেরকে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের প্রথম সেশন স্পিকার মিতালি মুখার্জি, তিনি প্রিন্সিপাল ইন্দিরামপুর পাবলিক স্কুল গার্লস পাটনা ইন্ডিয়া। আমাদের দ্বিতীয় সেশন স্পিকার হিসেবে আমাদের সাথে যুক্ত থাকবেন মিস রমা চক্রবর্তী, প্রিন্সিপাল ফাউন্ডেশন একাডেমি বিহতা ইন্ডিয়া থেকে। আমি আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি পটেনশিয়াল এডুকেশন নেক্সাস কর্তৃক আয়োজিত খুবই গুরুত্বপূর্ণ আজকের কর্মশালা 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশনে। মিস মিতালি মুখার্জি ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম, am I audible to you? Yes. Ma'am, over to you. Please continue your session. Thank you, Potential Education Nexus. Already you've set the platform. Thank you, শুভ সন্ধ্যা সকলকে। আপনাদের সকলের পারমিশন নিয়ে সেশনটা শুরু করছি। ম্যাম, প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। সেশনটি শুরু হচ্ছে। আমি আরেকটু সবার উদ্দেশ্যে বলবো যারা আমরা এই সেশনে যুক্ত আছি, আজকের সেশন নিয়ে যদি আমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে সো প্লিজ আপনারা সবাই আমাদের চ্যাট বক্স ইউজ করবেন, সেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখবেন। আমাদের সেশনের শেষ পর্যায়ে আমরা আপনাদের প্রশ্ন উত্তরের পর্বগুলো যে সমস্যাগুলো আপনারা আজকে ফেস করবেন সেগুলো নিয়ে আমরা আমাদের বিখ্যাত দুইজন সেশন ট্রেনারের সাথে মতবিনিময় করব, তারা আপনাদের সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের সাথে আমাদের আজকের গেস্ট অফ অনার যারা যুক্ত হবেন আমরা তাদের বক্তব্য অবশ্যই শুনবো, আমরা অধীর আগ্রহে আছি। স্যাররা আমাদের মাঝে হয়তো অল্প সময়ের মধ্যেই যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ম্যাডাম, ওভার টু ইউ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে সেশন শুরু করছি। আজকের সেশন আমাদের 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশনের উপরে।
এই প্রেজেন্টেশন আর এই সেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে এটা বোঝাবার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এডুকেশনের সাথে 21st সেঞ্চুরি স্কিলসকে কেন জোড়া উচিত, জুড়লে কি লাভ আছে, আর কিভাবে আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করতে আসে তাদের কি লাভ হতে পারে। আজকের সেশনে আমার সাথে আছেন আমার বন্ধু, আমার কলিগ, আমার ফ্রেন্ড, and a very great educationist of Patna, that is Mrs. Rama Chakravarti, who is principal Foundation Academy, আর আমি মিতালি মুখার্জি, প্রিন্সিপাল ইন্দিরাপুরম পাবলিক স্কুল গার্লস। এটা আমাদের কিন্তু প্রথম অ্যাটেম্পট বাংলাদেশের সাথে আমরা এই কাজ করছি, আর চেষ্টা করছি পুরোটা সেশন যতটা পারা যায় বাংলাতে করি। তো যদি কিছু ত্রুটি থেকে যায় তাহলে ক্ষমা করবেন, আর যদি কিছু ভালো লাগে তাহলে থ্যাংক ইউ সো মাচ। Let us begin the session now. সবচেয়ে প্রথম এই সেশনটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করবো আমার ফ্রেন্ড রামা ম্যামকে কি উনি কিছু ওপেনিং লাইনস দিয়ে, সুন্দর বাংলার ওপেনিং লাইনস দিয়ে এই সেশনটা শুরু করুক। রামা ম্যাম, ওভার টু ইউ। ধন্যবাদ মিতালি ম্যাডাম। নমস্কার আমার ভাই বোন, দাদা দিদিরা। আজকের সেশনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বটেই আমাদের সবার জন্য। দেখা যায় এটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানা যায় কিনা। পায়ে পায়ে মানব সভ্যতা অনেকটা পথ পেরিয়ে এসেছে। যুগ থেকে যুগান্তরে জ্ঞান, চিন্তন, মনন ও প্রয়োজনের অনবরত গতিশীল মিথস্ক্রিয়ায় সভ্যতার দাবি জটিল থেকে জটিলতর হয়েছে। আদিকালে প্রথাগত শিক্ষা হয়তো জ্ঞানের হস্তান্তর, প্রচার, প্রসার ও প্রগতিশীলতার তাগিদে সৃষ্টি হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞানার্জনে বা জীবিকার্জনের উপায় হিসাবে সীমাবদ্ধ থাকেনি। একবিংশ শতকে মানুষের সামনে যে জ্বলন্ত সমস্যাগুলি এসে দাঁড়িয়েছে সেগুলো কিন্তু খুব সাধারণ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত জনসংখ্যা 4 গুণেরও বেশি হয়েছে। পৃথিবীর বায়ো ক্যাপাসিটির 150% বেশি আমরা শেষ করে ফেলেছি। প্রাকৃতিক সম্পদগুলি শেষের মুখে। যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তিগত উন্নতি পৃথিবীকে অনেক ছোট করে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মানুষের বুদ্ধি ও চিন্তনের সমকক্ষতা অর্জন করেছে, কিন্তু মানুষ তার সামাজিক অবস্থান ভুলতে বসেছে। 21 শতকের সভ্যতাকে আমরা অনেক সময় ভুকা বলে থাকি। ভুকা মানে ভুখা, ভাবতেই পারেন, ক্ষুধার্ত। VUCA, volatile, uncertain, complex and ambiguous, অর্থাৎ উদ্বায়ী বা অস্থিতিশীল, অনিশ্চিত, জটিল ও অস্পষ্ট। বিংশ শতকের শেষ থেকেই শিক্ষা, সমাজ ও অর্থনীতির পণ্ডিতেরা নতুন যুগোপযোগী শিক্ষার পরিকাঠামো নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। ডেলার্সের নেতৃত্বে ইউনেস্কো কমিশনের প্রতিবেদনে 1996 সালেই বলা হয়েছে, একবিংশ শতাব্দীর শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া হতে হবে। শিক্ষার খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পূর্ণাঙ্গ জীবনযাপন। সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার শিক্ষা লক্ষ্য নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন মানুষের বহুমুখী গুণ বা দক্ষতার অধিকারী হতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ সঠিকভাবে জীবন ধারণ ও জীবন ধারণের সঠিক পদ্ধতি খুঁজে পেতে সক্ষম হবে। শিক্ষা হলো জীবনযাপনের পূর্ণাঙ্গ প্রস্তুতি। কবিগুরু রবীন্দ্রনাথ শেষের কবিতায় একটা খুব দামি কথা বলেছেন, সম্ভবপরের জন্য প্রস্তুত থাকার নামই সভ্যতা, বর্বরতা পৃথিবীতে সকল বিষয়েই অপ্রস্তুত। সুতরাং যা সম্ভবপর, যে প্রতিনিয়ত যে পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা যাচ্ছি, তার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের প্রস্তুত করতে হবে। মানব সমাজে প্রতিনিয়ত যেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি বিকাশও হচ্ছে। এই সব কিছুর সাথে ব্যক্তিকে মানিয়ে নিয়ে বা চলমান জীবনধারার উপযোগী করে তোলা শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া চাই। ধন্যবাদ সবাইকে। ওভার টু মিতালি ম্যাডাম। Thank you, Rama ma'am. That nothing could be more beautiful than this. You've given a very great start to the session. আমি কিন্তু লক্ষ্য করছি যে আমাদের কিছু কিছু টিচাররা কিছু আঁকার চেষ্টা করছেন স্ক্রিনে। আমি জানি আঁকার ইচ্ছা, আর্ট ইন্টিগ্রেশন হয়ে গেছে আমাদের এডুকেশনে, কিন্তু যদি এখানে একটু স্ক্রিনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো একবার আমি অনুরোধ করবো আমাদের সকল টিচারদের কাইন্ডলি, আমার মনে হয় এটা ভুল করে হয়ে গেছে, কারণ কি এদিক ওদিক একটু হাতটা চলে গেলে
ধন্যবাদ ম্যাম। আমি আপনার পক্ষ থেকে, পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, দয়া করে আপনারা এই আঁকাঝোঁকা বন্ধ করবেন। আমরা খুবই চমৎকার একটি সেশনে আছি, সবাই মিলে সেশনটি উপভোগ করব। ধন্যবাদ ম্যাম, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। আমি শুরু করছি আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করে। আপনাদের মধ্যে কেউ এখানে এরকম বসে আছেন যার এটা মনে আছে যে সে ক্লাস 1-এ বা ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অবধি প্রথম একটা ইয়ারলি এক্সাম বা হাফ ইয়ারলি এক্সামে তার কত নম্বর পেয়েছিল? আমার মনে হয় না আমাদের কারোর মনে আছে। কেন মনে নেই? এই জন্য মনে নেই কেন এত বছর পরে আর ওটা কোনো ইম্পর্টেন্স নেই। কেউ আপনাকে জিজ্ঞেস করেন আপনার ক্লাস 1-এ কত নম্বর এসেছিল, ক্লাস 3-তে ইংলিশে কত পেয়েছিলেন, ক্লাস 7-এ ম্যাথসে কত পেয়েছিলেন, এই প্রশ্নটা আমাদেরকে কেউ করে না। এই জন্য আমরা এই কথাটা ধীরে 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 করে ভুলে গেছি। কিন্তু হ্যাঁ, আপনাকে যদি আমি এইটা জিজ্ঞেস করি আপনার কি মনে আছে যে ক্লাস 5-এ যখন আপনি ছিলেন তখন আপনার ক্লাস টিচার আপনাকে কোন এরকম কথাটা বলেছিল যেটা শুনে আপনি খুব খুব খুশি পেয়েছিলেন, বা আপনি খুব আহত হয়েছিলেন, আপনি খুব দুঃখিত হয়েছিলেন? বা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার কোন একটা এরকম ঘটনা মনে আছে যেটাকে আপনি আজও রিলেট করতে পারেন নিজের স্কুল লাইফের সাথে? আমি জানি আপনারা অনেক 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 স্টোরিজ নিয়ে সামনে আসবেন। তাহলে আমরা এটা বুঝতে পারছি, আমরা এটা কম্পেয়ার করতে পারি যে অ্যাকচুয়ালি এডুকেশনের মানে কিন্তু নম্বর হয় না, এডুকেশনের মানে কিন্তু মার্কস হয় না। এডুকেশন ইজ সামথিং বিয়ন্ড ইট। এডুকেশন কি? হোয়াট ইজ এডুকেশন? Education is actually a sum total of marks plus আমাদের experience plus অনেক ঘটনা যেটা আমাদের জীবনে during our educational life হয়। A sum total of this is known as education. আর এই প্রত্যেকটা ঘটনা যে আমাদের জীবনে হয়, খারাপ নম্বর আসা, ভালো নম্বর আসা, টিচারের সাথে কিছু কথা বলা, মার্কেটে কিছু এক্সপিরিয়েন্স করা, এই সমস্তগুলো ঘটনা আমাদের জীবনে কিছু না কিছু একটা ইমপ্রেশন তৈরি করে যায়। আর এই অনেক 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 এরকম ইমপ্রেশনস মিলে আমরা একটা হিউম্যান বিং তৈরি হই। এই জন্য আজকে যে পরিবেশন আপনাদেরকে করতে যাচ্ছি 21st century skills in education, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটাকেই একটা অন্যভাবে বোঝানো হলো। ঠিক আছে? তাকে যত টিচার্স আপনারা এখানে আছেন, আমি জানি আপনারা সকলেই শিক্ষার সাথে যুক্ত, যত টিচার্স এখানে আছেন আপনারা সকলে সবচেয়ে প্রথম একটা নিজের মাইন্ড ওয়াশ করুন আর এটাকে বুঝুন যে বাচ্চা আপনাদের স্কুলে ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার বা ব্লা ব্লা এইগুলো শুধু পড়তে যাচ্ছে না বা ওতে ভালো নম্বর আনতে যাচ্ছে না। অ্যাকচুয়ালি বাচ্চাগুলো যে স্কুলে যাচ্ছে তার পারপাস এই নম্বর থেকে অনেক বেশি কিছু। এই পারপাসটা কি, আর এই পারপাসটাকে আমরা কি করে পৌঁছবো, এই পারপাসটাকে আমরা ফুলফিল কি করে করবো, তার জন্য এই সেশনটা অন 21st century skills। তো 21st century skills কি যদি আমি আপনাকে বোঝাতে চাই, 21st century skills কি, একটা ছোট এক্সাম্পল দিই আপনাকে। চলো মনে করুন আপনি নৌকো করে নিজে বন্ধুদের সাথে বা আপনার ফ্যামিলির সাথে কোথাও যাচ্ছেন, ঠিক আছে? নৌকো করে যেতে যেতে অল অফ আ সাডেন আপনি দেখলেন যে খুব জোর একটা ঝড়, একটা হাওয়া, খুব জোর হাওয়া চলতে শুরু করে দিল আর নৌকোটা আপনার ডগমগ ডগমগ করা শুরু করলো। নাও এই সময় যদি আপনি নিজের বন্ধুকে জিজ্ঞেস করেন বন্ধু আমাকে তুমি এইটা বলো তুমি ম্যাথসে কত নম্বর পেয়েছো, তাহলে আপনি কি এটা এই সিচুয়েশনটা যদি তৈরি হয় তাহলে আপনি কি জবাব দেবেন আপনি বলুন। কিন্তু নৌকাটা যদি ডুবতে গেল, নৌকাটা যদি খুব বেশি হাবুডুবু খাচ্ছে, তখন আপনি যদি ম্যাথসে 100 out of 100 এনেছেন বা ইংলিশে 100 out of 100 এনেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভ্যালিউ নেই। ভ্যালিউ কিসের আছে? যদি আপনি সাঁতার কাটতে যান, তাহলে সেই সময় কি হবে, আপনি নৌকার থেকে যদি বাইরে পড়েও যান, আপনার নৌকাটা যদি ডুবেও যায়, তাও আপনি সাঁতার কেটে পারে এসে যাবে। তো এইটাই আপনাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে যদি আমাদের বাচ্চারা হাজারো হাজার বাচ্চা যে স্কুলে যাচ্ছে, যদি হাজারো হাজার বাচ্চাকে আপনি শুধু ম্যাথস আর ইংলিশ আর হিন্দি আর উর্দু আর এক্সেট্রা এক্সেট্রা শেখান, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ওরা লাইফে ফুললি ডেভেলপ হবে না। যখনই ওরা লাইফে একটা হাবুডুবু সিচুয়েশনে পড়বে তখন কিন্তু নম্বরগুলো ওদেরকে বাঁচাবে না। কি বাঁচাবে ওদেরকে? ওদেরকে বাঁচাবে 21st century skills, যেটা ওরা অ্যাকোয়ার করেছে নিজের স্কুল এডুকেশনের ডিউ টাইমে। তো that is what it means कि 21st century skills ওই স্কিলস
which are required for the holistic development of the child. Holistic মানে 360-degree development of the child. কেন holistic development আমি বলছি? কারণ কি হয়তো আপনারাও জানেন, নিশ্চয়ই জানেন আপনারা, যে কত এরকম বাচ্চা আছে যে খুব ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে, MBA করেছে, অনেকরা মেডিকেল করেছে, অনেকরা খুব ভালো স্কুলে পড়াশোনা করেছে, বেস্ট টপ স্কুলস অফ দেয়ার প্লেসেস, কিন্তু বড় হয়ে ওরা কি হয়েছে, কেউ ড্রাগ মাফিয়া হয়ে গেছে, কেউ টেররিস্ট হয়ে গেছে, কেউ জালি কাজ করে, কেউ নকল ওষুধ বিক্রি করছে। কেন? ওয়াই? কারণটা কি? ওরা হয়তো নিজে স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিল, ওরা হয়তো 100-তে 100 পেত, 90 পেত, কিন্তু তা ওরা বড় হয়ে একটা এরকম কাজ করতে বাধ্য হলো। কেন? কেন? সোসাইটিতে গিয়ে ওরা কিছু প্রোডাক্টিভ করতে পারলো না, সোসাইটিকে ড্যামেজ করছে, সোসাইটিকে ড্যাম্পেন করছে, নাকি সোসাইটি প্রগ্রেসের জন্য কিছু কাজ করছে। ওয়াই দিস ইজ হ্যাপেনিং? বিকজ এই যে স্টুডেন্টসরা নিজের স্কুলে দে হ্যাভ বিন ফোকাসড অন মার্কস, কিন্তু ওদের স্কিলস, ওদের ইমোশনস, ওদের মেন্টাল হেলথ এইটা নিয়ে কাজ হয়নি। এই জন্য when they go to the society they are not productive, they are not assets, instead they become liabilities. Okay, so what are 21st century skills? I hope আপনারা বুঝে গেছেন যে বেসিক্যালি 21st century skills কি। নাও নেম, যদি আপনাকে নাম বলতে চাই আমি what are the 21st century skills, তাহলে আপনি দেখুন 21st century skills কে 3 ভাগে বিভাজিত করা যেতে পারে। না, প্রথম ভাগ হচ্ছে লার্নিং স্কিলস। লার্নিং স্কিলস কে ভালো করে ইজিলি মনে রাখার জন্য আমি এখানে লিখেছি 4C, মানে 4খানা সি দিয়ে শুরু হবে শব্দ। প্রথম কি? ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্বিতীয় সি হচ্ছে ক্রিয়েটিভিটি, তৃতীয় সি হচ্ছে কোলাবোরেশন, এন্ড চতুর্থ সি হচ্ছে কমিউনিকেশন। এইটা হলো 4টে লার্নিং স্কিল which are parts of 21st century skill। তারপরে আপনি এসেছেন লিটারেসি স্কিলস। লিটারেসি স্কিলস মানে IMT, এই শর্ট ফর্ম গুলো আমি দিয়েছি তাকে আপনারা মনে রাখতে আপনাদের সুবিধা হোক। IMT মানে কি? ইনফরমেশন লিটারেসি, media literacy and technology literacy. I for information, M for media and T for technology literacy. তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার হিসেবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ স্কিলস। লাইফ স্কিলস এর ভিতরে 5টে স্কিল আছে, আমরা এটাকে শর্ট ফর্ম করে দিচ্ছি FLIPS, ফ্লিপস। F মানে ফ্লেক্সিবিলিটি, L মানে লিডারশিপ, I মানে ইনিশিয়েটিভ, P মানে প্রোডাক্টিভিটি and S মানে সোশ্যাল স্কিলস। মানে 4খানা সি মানে 4টে স্কিল, IMT মানে 3টে, 4 + 3 is 7, আর তারপরে FLIPS 5, 7 5 12খানা স্কিল। CBSE বোর্ড এই 12টা স্কিলকে মোটামুটি 21st century skills বলে জানায়। কিন্তু there is a big question, there is a big কিন্তু here, শুধু এই 12টাই যে 21st century skills তা কিন্তু না। এই 12টা ছাড়াও অনেক লম্বা একটা লিস্ট আছে 21st century skills এ, কিন্তু আমরা স্কুলে সমস্তগুলো স্কিলকে নিয়ে যদি ডিল নাও করতে পারি, অন্তত এই 12টা স্কিল নিয়ে আমাদের ডিল করা উচিত, যেগুলোকে স্টেট করা হয়েছে as the most important 21st century skills. I again repeat, 4C means critical thinking, creativity, collaboration, communication. IMT means information literacy, media literacy, technology literacy, and FLIPS means flexibility, leadership, initiative, productivity, and social skills. এটাকে দেখুন, আমি ইমেজ ফর্মে আমি এরকম করে দেখিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। 21st century skills কি? 1 2 3 তিনটে হেডিং এর আন্ডারে এই স্কিলস গুলো আসে, 12খানা টোটাল স্কিল আছে। এর আগে আমরা এবার শুরু করব স্কিলগুলোকে বোঝা এক এক করে। ফর দ্যাট আই উড লাইক টু ইনভাইট মাই ডিয়ার ফ্রেন্ড রামা ম্যাম। ওভার টু ইউ রামা ম্যাম। নমস্কার মিতালি ম্যাডাম। নেক্সট স্ক্রিনে যাচ্ছি আমরা। ক্যান ইউ চেঞ্জ ইট? ইয়া। সো দ্য next slide is about need of 21st century skills. এই স্লাইডটাতে কি বলা হয়েছে? যে শিক্ষা আজকের নিরিখে তখনই সম্পূর্ণ বলে মনে করা হবে যখন শিক্ষার্থীদের মধ্যে সেই গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর বিকাশ ঘটবে যা তাদের সর্বাঙ্গীনভাবে সম্পূর্ণভাবে মানুষ করে গড়ে তুলবে। এই দক্ষতা তাদের সমস্যার মোকাবিলায় এবং সুন্দর ও কার্যকর জীবনযাপনের সহায়ক হবে। জার্মান শিক্ষাবিদ এবং গণিতজ্ঞ আন্দ্রেয়াস শ্লেইখার নাম শুনেছেন নিশ্চয়ই। OECD তে এডুকেশন ডাইরেক্টর ইনি।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইনি বলছেন যে today, because of rapid economic and social change, schools have to prepare students for jobs that have not yet been created, technologies that have not yet been invented, and problems that we don't yet know will arise. কত বড় কথা! শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন ভাবে গড়ে তুলুক যাতে তারা অজানা সমস্যার মোকাবিলা করতে পারে, যে পেশা এখনো সৃষ্টি হয়নি সে পেশাকে অনায়াসে জীবিকা রূপে গ্রহণ করতে পারে, এবং যে প্রযুক্তির আবিষ্কারও হয়নি তাকে অবলীলায় ব্যবহার করতে পারে। ভেবে দেখুন, আমরাও কি অনেকটা এই পথেরই পথিক নই? গত 2 বছর প্যান্ডেমিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কোনোদিন ভাবেননি যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে তারা শিক্ষা দেবেন, তারা তো করেছেন। তো আমরা এই দক্ষতা নিজেরাও অর্জন করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এদিকেই এগিয়ে নিয়ে যাচ্ছি। নেক্সট প্লিজ। নেক্সট ওয়ান ম্যাম। হ্যাঁ, এটা একটা আপনি বলতে পারেন পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন, কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কেমন ভাবে দেখতে চাই। আপনি দেখুন, এখানে সার্কুলার ফর্মে দেখানো রয়েছে 21st সেঞ্চুরি লার্নারের কি কি গুণ থাকা চাই। লিটারেসি, নিউমেরিসি এবং দক্ষতাগুলোর মধ্যে আমরা মিতালি ম্যাডাম মানে এক্ষুনি বলে দিয়েছেন, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, social responsibility, cultural, global, environmental awareness, communication, digital literacy ইত্যাদি। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে তারা অক্ষরগত ও সংখ্যাগতভাবে স্বাক্ষর হয়, তারা স্পষ্ট ও বস্তুনিষ্ঠ যুক্তিনিষ্ঠ চিন্তা ভাবনা করতে পারে, তারা সৃজনশীল যাতে হয়, কর্তব্য দায়িত্বনিষ্ঠ হয়, সচেতনভাবে লক্ষ্যের দিকে নিজের চেষ্টায় এগোতে পারে, নেতৃত্ব দেবার ক্ষমতা রাখে, স্বয়ং সুশৃঙ্খল হয় এবং আজন্ম শিক্ষা গ্রহণযোগ্য হয়। তবেই তো আমরা সেই আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম পাবো যারা বিবেকবোধ সম্পন্ন, কর্মনিষ্ঠ ও চিন্তাশীল হবে। তো আমরা এরকমই ফিউচার সিটিজেন দেখতে চাই। নেক্সট প্লিজ। এবার এই স্লাইডটা বলছে যে আমাদের এই প্রজন্মের শিক্ষার্থীরা তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, তাদের মধ্যে কি কি জিনিস দেখতে পাওয়া যায়। শর্ট অ্যাটেনশন স্প্যান, craves interactivity, reads visual images, weak reading skills, visual spatial skills, and fast response time. একটু ভালো করে বুঝে নিই ব্যাপারগুলো। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের বাবা মারা বলতেন যে 20 মিনিটের বেশি একটা টপিকের উপর বা একটা বিষয়ের উপর ছাত্রছাত্রীরা তাদের কনসেন্ট্রেশন রাখতে পারে না, কিন্তু 20 মিনিট এখন অনেক বেশি হয়ে গেছে। খুব কম সময়েই ছাত্রছাত্রীরা তাদের কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছে এবং তারা সবসময় চাইছে যে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হোক, একপেশে না হোক, শুধু শিক্ষক বা শিক্ষিকা না বলুক, তারাও তাদের বক্তব্য রাখতে চায়। এবং আজকের প্রায় 80% কিংবা তারও বেশি শিক্ষার্থী তারা কিন্তু ভিজুয়াল লার্নার, তাদের রিডিং স্কিল উইক, তাদের ভিজুয়াল স্পেশাল স্কিলসই বেশি এবং তাদের রেসপন্স টাইম খুব ফাস্ট। তার মানে আমাদের নতুন প্রজন্মের মনোনিবেশ ক্ষমতা কম, তারা সবসময় ইন্টারঅ্যাক্টিভ ক্লাস চায়, সবসময় মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। তাই আমাদের পুরনো যে শিক্ষা দানের কৌশল, যেটাকে চক অ্যান্ড টক মেথড বলে, সেটা কিন্তু আজকে আর চলবে না। আমরা যদি আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যে দক্ষতাগুলো আমরা চাই সেগুলো সঞ্চার করতে সফল হতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। নেক্সট প্লিজ ম্যাম। এখন বলা হচ্ছে যে 21 শতকের ক্লাসরুম গুলো কিরকম হবে। উইদাউট ওয়ালস, মাল্টিলিঙ্গুয়াল, ইন্টারঅ্যাক্টিভ, ইন দ্য ক্লাউড, অনলাইন। আর এখানে দুটো নেমনিক আছে, BYOD, bring your own device, and PBL কিংবা problem learning। তো কেমন হবে এখানে 21 শতকের শ্রেণীকক্ষ? আমরা সবাই একটু মিউট হব প্লিজ, আমরা সবাই একটু মিউট হব। আই এম সরি ম্যাম, একটু হ্যাঁ একটু আইডেন্টিফাই করেন, কে কথা বলছে আইডেন্টিফাই করেন।
সম্মানিত উপস্থিতি, আমি আসলে সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই, খুবই চমৎকার একটি সেশন চলছে, আমরা সবাই একটু মিউট হয়ে যাব। যিনি আনমিউট অবস্থায় আছেন প্লিজ মিউট হবেন। হ্যাঁ, যিনি সেশন স্পিকার আবার আনমিউট হয়ে কথা বলেন। রমা ম্যাম প্লিজ আনমিউট ইউরসেলফ, প্লিজ আনমিউট ইউরসেলফ ম্যাম। রমা ম্যাম আনমিউট হয়ে কথা বলেন। নাইমুজ্জামান কি? রমা ম্যাম আপনার নিজেকে একটু আনমিউট করেন প্লিজ, সেন্ট্রালি মিউট করা হয়েছে। জি থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, ধন্যবাদ। ইয়েস ম্যাম ইউ আর অডিবল, থ্যাংক ইউ। ওকে ওকে, তো আমরা আলোচনা করছিলাম কেমন হবে 21 শতকের শ্রেণীকক্ষ। এখানে বিষয়গুলির মধ্যে বা বাস্তবিক অর্থেও কোনো প্রাচীর থাকবে না। শিক্ষা হবে আলোচনার মাধ্যমে, কখনো অনলাইন শিক্ষা দেওয়া হবে, শিক্ষার্থীরা নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তারা সার্চ করবে, তারা শিক্ষা লাভ করবে, সেই স্বাধীনতা তাদের থাকবে। আর তাছাড়া বাস্তবিক সমস্যার সমাধান করার মাধ্যমে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে তারা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল শিক্ষা লাভ করবে। এই হবে আমাদের নতুন প্রজন্মের শিক্ষা কক্ষ বা ক্লাসরুম। নেক্সট প্লিজ। এখানে খুব জরুরি দুটো কথা বলা হয়েছে। The students really evaluate what they see in their teachers. এবং তাদের কি বক্তব্য? Teach me the way I want. তার মানে নতুন শিক্ষাকে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক হতেই হবে, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন আমাদের করতেই হবে। এখন প্রতি মুহূর্তে ছাত্র শিক্ষককে দেখে শেখে, সে এক্সপেরিয়েন্সের মাধ্যমে শেখে। তাই শিক্ষককেও সচেতনভাবে এমন শিক্ষণ কৌশল বেছে নিতে হবে যাতে শিক্ষার্থীদের বৌদ্ধিক ক্ষমতা অনুসারে, তাদের প্রয়োজন অনুসারে তাদেরকে ব্যবহারিক দক্ষতা প্রদান করা যায়। ইন্টারঅ্যাক্টিভ and always practical. Next slide tells, we cannot teach the way we were taught. আমরা আমাদের ছাত্র জীবনে যেভাবে শিখেছি সে কথা মনে করে শেখালে এখন চলবে না। আমাদের সময় কি ছিল? আমরা বলতাম সেজ অন দ্য স্টেজ। আমাদেরও আগে, আমাদের বাবা মায়েদের সময় সেজ অন দ্য স্টেজের মানে কি? মানে তখন এই যে ছিলেন যে শিক্ষক, তাকে মনে হতো তিনি একজন মহান সত্তা, স্টেজের ওপরে থাকেন, একটা মানে প্ল্যাটফর্মের উপরে থাকেন, এবং তিনি মানে কিছু আমাদের উপদেশ প্রদান করেন এবং সেগুলো আমাদের শুনতে হবে, সেটাকে মনে করা হতো। কিন্তু এখন কি? আমাদের সময় হয়ে গেল গাইড বাই সাইড, মানে শিক্ষককে গাইড হতে হবে, শিক্ষার ক্ষেত্রে পথ প্রদর্শক হতে হবে। কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থায় শিক্ষককে হতে হবে মেডলার্স ইন দ্য মিডল। শিক্ষার্থীদের মধ্যে যেতে হবে, তাদের অসুবিধা সুবিধা বুঝতে হবে এবং তাদের মতো করে তাদের প্রয়োজন অনুসারে দক্ষতাগুলি সঞ্চার করতে হবে। তো আমি বললাম তিনটে স্তর: সেজ অন স্টেজ, গাইড বাই সাইড অ্যান্ড মেডলার্স ইন দ্য মিডল। এরপরে লিটারেসি রিডিফাইন্ড। এখনকার শিক্ষা ব্যবস্থা, এখনকার সাক্ষরতা, তার মানে কি? এখনকার শিক্ষা ব্যবস্থাকে সংযুক্ত, পরিবর্তন অনুসারী, প্রসারণশীল, উন্নত ব্যবস্থামূলক, প্রগতিশীল এবং বৈশ্বিক হতে হবে। তবেই গিয়ে আজকের যে শিক্ষা ব্যবস্থা এটা প্রয়োজন অনুসারে দক্ষতাগুলি সঞ্চার করতে পারবে। এবার আমরা আবার ফিরে যাচ্ছি মিতালি ম্যাডামের কাছে। উনি এর পরের স্লাইড গুলোকে বিশ্লেষণ করবেন। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ রমা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমরা এটা বুঝলাম যে বাচ্চাদেরকে বাচ্চাদের মতন শিখাতে হবে, যেভাবে ওরা চায় সেভাবে ওদেরকে পড়াতে হবে। কেন কি আজকালকার যে বাচ্চারা আছে ওদের ব্রেন, ওদের মেন্টাল স্কিলস, ওদের কগনিটিভ স্কিলস আমাদের মতন না। আমরা যে সময় বড় হয়েছি, আমাদের টিচার আমাদেরকে যেভাবে পড়িয়েছে সেভাবে যদি আপনি আজকের বাচ্চাকে পড়াতে চান তাহলে কিন্তু সে পড়বে না। কেন কি তার ক্যারেক্টারিস্টিক্স আলাদা, যেটা আমার ম্যাম এখন বোঝালো। তো সবচেয়ে প্রথম আমাদের নিজের পুরো কনসেন্ট্রেশন এই জিনিসে দিতে হবে যে আমরা নিজের বাচ্চাকে থিঙ্কিং শেখাই।
কেন কি আপনাকে একটা ছোট এক্সাম্পল দেবো, আমি ইন্ডিয়ার এক্সাম্পল দিচ্ছি কেন কি আমি এখানে থাকি, আপনার জায়গার এক্সাম্পল দিয়ে আপনি এটাকে কম্পেয়ার করে নিতে পারবেন। আমাদের ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামস হচ্ছে JEE, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং এক্সামস। আমার ধারণা যে আমার স্টাডিজ এই বলে যে JEE এর এক্সামে কম্পিট করতে হলে যে স্কিলস এর দরকার আছে বা যতটা বুদ্ধি, যতটা মার্কস এর প্রয়োজন আছে, যতটা বাচ্চাকে পড়তে হয়, ওর চেয়ে কম পড়লে বাচ্চা হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যাবে ওর চেয়ে কম মেহনত করে। কিন্তু প্রশ্নটা হলো এই, ঠিক আছে খুব ভালো কথা যে এই অতিগো টাফ, ওতে কোনো সমস্যা না। সমস্যাটা হলো এখানে যে যদি আমার একটা বাচ্চা ওর চেয়ে বেশি টাফ এক্সাম দিয়ে একটা কলেজে ঢুকছে, তাহলে কেন এরকম হচ্ছে না যে ইন্ডিয়াতেই ওই বাচ্চাগুলোই থেকে খুব গ্রেট কোনো ডিসকভারি করছে, কোনো ইনভেনশন করছে, এটা কেন হচ্ছে না? কেন ওই বাচ্চাটাই যখন বাইরে পড়তে যাচ্ছে, কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়তে যাচ্ছে, ও সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, ও কিছু রিসার্চ করছে, ও কিছু নতুন জিনিস বানাচ্ছে, কিন্তু এই সেম জিনিসটা আমাদের ল্যান্ডে কেন হচ্ছে না? তার মানে কোথাও না কোথাও কিছুটা প্রবলেম আছে। আর বেসিক প্রবলেম কি হচ্ছে আমাদের এখানকার? বেসিক প্রবলেম আমাদের পুরো জায়গাটারই এডুকেশন সিস্টেম এই সাইডের আমাদের বেসিক প্রবলেম হচ্ছে যে আমরা নিজের বাচ্চাদেরকে পড়াতে চাই, কিন্তু এটা ভুলে যাই যে আমাদের বাচ্চাদের পড়াবার দরকার নেই, আমাদের বাচ্চাদেরকে ইনস্টিগেট করার দরকার আছে। যেরকম মনে করুন আপনার যদি জ্বর হয়, তা আপনি জ্বরটা দূর করে না কোনো ডক্টর, আপনাকে ডক্টর এসে একটা এরম ইনজেকশন দেয় বা একটা এরম ওষুধ দেয় যেতে জ্বরটা কেন হয়েছে ওই প্রবলেমটা সলভ হয়। Am I right? Are you understanding what I'm trying to say? তো ওষুধটা জ্বরের হয় না, জ্বরের রিজনের হয়, কেন আমার জ্বর হয়েছে এই রিজনটার ওষুধ হয়। সিমিলারলি যদি আমরা বাচ্চাদেরকে পড়াই না, কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, যদি এইটা আমরা বাচ্চাদেরকে বোঝাই, তা আমার মনে হয় কি বাচ্চারা নিজে নিজেই অনেক স্কিলস নিজে ডেভেলপ করতে চায়, পারে, they are capable of developing. But the problem is, you know, as a teacher আমরা সবসময় এটা চাই যে আমি নিজের বাচ্চাকে যা পড়াবো সেটাই জানি আলটিমেট হয়, আমার বাচ্চা জানি আমার থেকেই পড়ে, which is not possible now. এখন বাচ্চার কাছে গুগল আছে, ফেসবুক আছে, এনসাইক্লোপিডিয়া আছে, এভরিথিং। ইউ আর নট দ্য অনলি টিচার। বাচ্চা অনেক সোর্সেস থেকে নলেজ গেইন করছে। এই জন্য অ্যাজ আ টিচার আমাদের রোলটাও রিডিফাইন্ড হয়ে গেছে, আমাদের রোলটা চেঞ্জ হয়ে গেছে। তো ইউ নো এডওয়ার্ড ডি বোনো বলেন যে ইন্টেলিজেন্স, কোন জিনিসের ইন্টেলিজেন্স তখন ইম্পর্টেন্ট হয় যখন ওই ইন্টেলিজেন্সটার সাথে থিঙ্কিং স্কিলসকে আমরা ইনকর্পোরেট করি। বাচ্চা সাঁতার কাটুক, চাই বাচ্চা স্পিচ বলুক, চাই বাচ্চা ডিবেট করুক, বা বাচ্চা পড়ুক, বা বাচ্চা যা ইচ্ছা তাই করুক, এনিথিং, কিন্তু সেই কাজটাও ভালো করে কি করে করতে পারবে? যদি সেই কাজটার উপরে ও নিজে রিসার্চ করে, নিজে থিঙ্কিং করে, তবেই তো আপনি ভালো কাজ করতে পারবেন। আপনাকে ড্রাইভিং শিখিয়ে দিতে পারে কোনো স্কুল, কিন্তু একটা বেস্ট ড্রাইভার হওয়ার জন্য আপনাকে নিজে চিন্তা করতে হবে যে আমি কোথায় ভুল করছি, আমি কোথায় ঠিক করছি, আমি এটাকে আরো ইমপ্রুভ কি করে করতে পারি, আমি নতুন নতুন ডিমেনশনস ইন ড্রাইভিং কি করে অ্যাড করতে পারি। যদি এই ডিমেনশনসটা আমি না অ্যাড করতে পারি নিজের স্কিলে, তাহলে আমি কোনোদিন বেস্ট হব না। আই উইল জাস্ট রিমেইন হোয়াট আই অ্যাম। তো এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থিঙ্কিং স্কিলস বাচ্চার মধ্যে ইমপ্রুভ করা। এটা সবচেয়ে ফার্স্ট 21st সেঞ্চুরি স্কিল হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু টিচ দ্য চাইল্ড হাউ টু থিঙ্ক। এইটার জন্য আমি আপনাকে খুব শর্টে বলবো, অলদো যদি আমি এই টপিকটা ডিসকাস করতে চাই থিঙ্কিং, তাহলে এটার জন্য একটা ফুল কমপ্লিট সেশনের দরকার আছে। যদি সকলে অনুমতি দেন আরেকটা সেশন আমরা করতে পারি এর ওপরে, কিন্তু তাও আমি একটা শর্টে আপনাকে এটা বলতে চাই কি যখনই আপনি ক্লাসে বাচ্চাকে বলছেন, এ বাচ্চা বাবু তুমি এবিসিডি শোনাও, বাবু তুমি একটা রাইম শোনাও, বাবু তোমার বাবার নাম কি, বাবু আগুন গরম হয় না ঠান্ডা হয়, তখন কি হয় আপনি কন্টিনিউয়াস, এটা শুধু জুনিয়র ক্লাসেস আমরা করি না, ইভেন ইন ক্লাস 11, 12 আমরা কি করি, আমরা সব সময় বাচ্চার নলেজকে টেস্ট করি। আর নলেজ ইজ বেসড অন মেমোরি, রিমেম্বারিং। আপনি ব্লুমস ট্যাক্সোনমি পিরামিডটা আমি আপনার সামনে দেখাচ্ছি এখানে। আপনি দেখুন ব্লুম কি বলেন, ব্লুম কগনিশনের উপর কথা বলেন, মানে মানুষের হেডের উপর কথা বলছেন, কেন কি আমরা অনেকটা লার্নিং হেড থ্রু করি। তো ব্লুম বলেন যে দেখো তুমি যদি নিজের বাচ্চার ব্রেনটাকে অ্যানালাইজ করতে চাও, তাহলে তুমি যতবার নিজের বাচ্চাকে কোনো মুখস্থ করাচ্ছ যা জিনিস, তাহলে ব্রেনের সবচেয়ে কম ইউজ হচ্ছে, মিনিমাম ইউজ অফ ব্রেন ইজ বিং ডান। আর আপনি দেখুন অ্যাজ আ টিচার আপনি চিন্তা করুন, আপনি যে কোয়েশ্চেন বানাচ্ছেন, যা কোয়েশ্চেন পেপার বানাচ্ছেন, যা ক্লাসে পড়াচ্ছেন, আমাদের 99% এডুকেশন ইজ বেসড অন মেমোরি। তার মানে আমরা বারবার করে বাচ্চার ব্রেনটাকে মিনিমাম ইউজ করতে শেখাচ্ছি।
এমনি রিসার্চ বলে যে একটা অ্যালবার্ট আইনস্টাইনের মতো একটা সায়েন্টিস্টও নিজের ব্রেনের 30% ইউজ করেছেন। ফুল ব্রেন তো করে কেউ আজ ইউজই করেনি। আর 30% ব্রেন অ্যালবার্ট আইনস্টাইনের মতো লোক যখন ইউজ করেছেন, তাহলে আপনি চিন্তা করুন যে আমি আর আপনি নিজের ব্রেনে কতটা পার্সেন্ট ইউজ করি। তো এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমরা বাচ্চাকে রিমেম্বারিং থেকে একটু বাইরে নিয়ে আসি, তারপরে আন্ডারস্ট্যান্ড করতে শেখাই, অ্যাপ্লাই করতে শেখাই, অ্যানালাইজ করতে শেখাই, ইভ্যালুয়েট করতে শেখাই, ক্রিয়েট করতে শেখাই। তো যদি আমার বাচ্চা ক্লাসরুমে কিছু একটা ক্রিয়েট করলো, মানে একটা মডেল ক্রিয়েট করলো, একটা রোল প্লে ক্রিয়েট করলো, একটা ডিবেট ক্রিয়েট করলো, একটা স্পিচ ক্রিয়েট করলো, তবেই কালকে ওই বাচ্চাটা বড় হয়ে কলেজে গিয়ে কলেজ থেকে পড়াশোনা করে একটা ভালো ইনভেনশন করবে, ভালো ডিসকাভারি করবে। নিজে যা কিছু পড়ুক, ও ইংলিশই পড়ুক, হিন্দি পড়ুক, ম্যাথস পড়ুক, যা কিছু পড়ুক, ওর মধ্যে কিছু নিউ ক্রিয়েশন নিয়ে সামনে আসবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ফার্স্ট রিকোয়েস্ট করবো সমস্ত টিচাররা যারা এখানে বসে আছেন, যে আপনি সবচেয়ে প্রথম নিজের ক্লাসে থিঙ্কিং স্কিলকে অ্যাক্টিভেট করুন। আপনি একবার বাচ্চাকে চিন্তা করা, থিঙ্ক করা শিখিয়ে দেবেন, বাকি জিনিস বাচ্চা নিজে নিজে অনেক কিছু শিখে যাবে। যদি আমি থিঙ্কই না করতে পারি, তাহলে আমার সামনে যতই বই থাকুক, যতই খাতা থাকুক, যতই নলেজ থাকুক, এটার কোনো ইউজ নেই। সিম্পল একটা বাড়িতে মনে করুন আপনারা যে চিকেন রান্না করেছেন, চিকেনের মধ্যে যদি আপনাকে কেউ বলে দেয় হলুদ পড়বে, জিরে পড়বে, নুন পড়বে, ধনে পড়বে, লঙ্কা পড়বে, এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু আপনার হাতের চিকেন আর আমার হাতের চিকেন বা XYZ এর হাতের চিকেনের ডিফারেন্স হবে। কেন ডিফারেন্সটা হয়? সেম মশলা ইউজ করে, কিন্তু সেই মশলাটার সিকোয়েন্সটা কেউ চেঞ্জ করে দেয়, সেই মশলার কোয়ান্টিটিটা কেউ চেঞ্জ করে দেয়, কেউ একটা অন্য মশলা অ্যাড অন করে এক্সপেরিমেন্ট করে দেখে কি ভাই যদি আমি এইটা অ্যাড করি তো কি হবে। দিস ইজ থিংকিং। এটা তখনই হবে যখন আপনার মধ্যে থিঙ্কিং স্কিলসটা ডেভেলপ থাকবে। না তো আপনি কি করবেন, চিকেনের রেসিপি ইউটিউব থেকে দেখবেন, এক্স্যাক্টলি ওটাকে ফলো করবেন, আপনার নিজের ক্রিয়েশন কিছু। So if you want to create something, the first step to it is you have to start thinking. Kindly mute yourself, whoever is unmute. সম্মানিত উপস্থিতি, প্লিজ আপনারা একটু মিউট থাকবেন। আমরা খুবই চমৎকার একটি somebody Mazahirat is unmuted. Now, আমাকে তো জাহানারা ম্যাম প্লিজ আইডেন্টিফাই ম্যাম, ইজ ইট মাজাহারুল ইসলাম? এম এ শাহিউর এসটি। এম এ শাহিউর স্যার, প্লিজ মিউট ইউরসেলফ। এম এ শাহিউর এসটি। ম্যাম আপনি সেন্ট্রালি মিউট করে দিন না সকলকে। ওকে স্যার, প্লিজ সেন্ট্রালি মিউট করেন। ম্যাম আবার আনমিউট। মিতালি ম্যাম প্লিজ আনমিউট হন আপনি। মিতালি ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করুন। Yes, I'm unmuted. থ্যাংক ইউ ম্যাম। নাও এই জিনিসটাকে আপনাকে একটা পিরামিডের হিসেবে দেখাচ্ছি। রিমেম্বারিং যখনই আপনি বাচ্চাকে মুখস্থ করাবেন, প্লিজ আপনি মনে করবেন কালকের থেকে এই সেশনটার কথা মনে করে চিন্তা করবেন, যখন আমি বাচ্চাকে মুখস্থ করতে বলছি আমি ওকে ব্রেন মিনিমাম ইউজ করছি। যখন ওকে আন্ডারস্ট্যান্ড করাচ্ছি কিছু জিনিস, তার ব্রেনটা আরেকটু ইউজ হচ্ছে, যখন অ্যাপ্লাই করাচ্ছি আরেকটু ইউজ হচ্ছে, আর ক্রিয়েশন, ইভ্যালুয়েশন, অ্যানালাইজ করাচ্ছি, ব্রেন খুব ভালো ইউজ হচ্ছে। তো ক্লাসে চেষ্টা করুন ক্রিয়েট করার, ইভ্যালুয়েট করার, অ্যানালাইজ করার। ওকে, দিস ইজ দ্য মিনিং অফ থিঙ্কিং। একটা কোটেশন আপনাদের সামনে প্রস্তুত করছি, আশা করি আপনি এগ্রি করবেন এই কোটেশনটা থেকে। হি হু লার্নস বাট ডাজ নট থিঙ্ক ইজ লস্ট। তো আপনি কেরম স্টুডেন্ট তৈরি করছেন নিজের ক্লাসে, আপনি নিজে চিন্তা করে দেখুন। অ্যাজ এ টিচার আপনি ওই স্টুডেন্ট তৈরি করছেন যে আপনাকে ফলো করবে, আপনি যা বলছেন সেটাকে মুখস্থ করে সেটাকে পরীক্ষায় লিখছে, ওর 100 নম্বর আসছে, কিন্তু ওই 100টার কি কোনো ভ্যালু আছে লাইফে অ্যাকচুয়ালি? শুধু ক্লাসরুমের 12 বছরের বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার চিন্তা হওয়া উচিত 12 বছরের পরে যখন আমার বাচ্চা সোসাইটিতে যাবে, ওই বাচ্চাটা কতটা প্রোডাক্টিভ হবে, ওই বাচ্চা নিজের জীবনটাকে কত ভালোভাবে আগে বাড়াতে পারবে। তো এই জন্য আপনার যত ইচ্ছা আপনি শিক্ষা দিন বাচ্চাকে, কিন্তু যদি ওই শিক্ষাটা দিয়ে চিন্তাধারা না নিয়ে ডেভেলপ করলো, তাহলে ওই শিক্ষাটার উদ্দেশ্যহীন, ইউজলেস। Again, I'm switching over to Rama ma'am for the remaining part of the session. Ma'am, please. আমি খুব মুগ্ধ হয়ে মিতালি ম্যাডামের কথাগুলো শুনছিলাম এবং আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে শিক্ষা যতক্ষণ না চিন্তা ভাবনা করার ক্ষমতা সঞ্চার করে, শিক্ষার্থীকে চিন্তা ভাবনা করতে শেখায়, ততক্ষণ পর্যন্ত সে শিক্ষার কোনো প্রয়োগমূলক দিক হতে পারে না, সেটা আমাদের জীবনে বাঁচতে শেখাবে না। আমার একটা ছোট্ট মানে গল্প মনে পড়ছে। একটা ছোট বাচ্চা, অনেক আগের কথা, সে তখনকার দিনে মানুষের ঘরে দেশলাই বা লাইটার থাকতো না, মানুষ নিজের ঘরে আগুনটাকে মানে জীবন্ত রাখতো, আগুনটাকে বাঁচিয়ে রাখতো, যাতে পরের দিন গিয়ে আবার তার থেকে বাতি জ্বালানো যায় কিংবা উনুনে রান্না করা যায়।
সেই বাচ্চাটার ঘরে আগুন নিভে গেছে, সেই বাচ্চাটা পাশের বাড়িতে গেছে আগুন চাইতে। এখন প্রতিবেশী খুব দুষ্টু ছিল, প্রতিবেশী ভাবলো যে লোকে বলেছে যে এই বাচ্চাটা খুব বুদ্ধিমান, দেখা যাক সে কতটা বুদ্ধিমান। তো তখন মানে একটা লোহার হাতায় করে জ্বলন্ত কাঠের টুকরো এনে বাচ্চাটাকে প্রতিবেশী বলল যে নাও আগুন নাও, এই আগুন এনেছি। বাচ্চাটা বুদ্ধিমান এবং বাচ্চাটা রোট লার্নিং করে আসেনি, তার চিন্তা ভাবনা করার ক্ষমতা ছিল। সুতরাং সে কি করলো, নিচে মাটি, ঝুড়ো মাটি পড়েছিল, সেই ঝুড়ো মাটি আর বালি আঁচড়া ভরে তুলে নিয়ে প্রতিবেশীকে বললো দিন, এর মধ্যে দিন। তো এটাই হচ্ছে তফাৎ। চিন্তা ভাবনা করে যে মানে চিন্তা ভাবনা করার যদি আমরা শেখাতে পারি শিক্ষার্থীদের, তবেই তারা কিন্তু দক্ষতার সঙ্গে বাঁচবে। এখন আমরা কিছু শিক্ষণ কৌশলের কথা আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আমরা পরিকল্পিতভাবে ভবিষ্যতের নাগরিকদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতাগুলি সঞ্চার করতে সক্ষম হব। এখন পুরো ব্যাপারটা কিন্তু পরিকল্পিত হওয়া চাই। অ্যাজ আ টিচার যখন আমরা ক্লাসরুমে যাচ্ছি, যদি আমরা চিন্তা ভাবনা করে তৈরি না হয়ে এবং পরিকল্পিতভাবে আমাদের অ্যাক্টিভিটি গুলোকে তৈরি করে না নিয়ে যাই, তাহলে কিন্তু জাস্ট ফর দ্য হেক অফ অ্যাক্টিভিটি দে উইল ডু ইট, তার থেকে কিছু উপকার হবে না। তো প্রথমে আমরা যেটা সম্বন্ধে বলবো, যেটার মানে কোন অ্যাক্টিভিটি গুলো করালে বাচ্চাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিকাশ হবে। এখন ক্রিটিক্যাল থিঙ্কিং এই কথাটা যদি আপনি ডিকশনারিতে দেখেন, ওরা বলছে সমালোচনামূলক চিন্তা ভাবনা। সমালোচনা মানেই আমরা নেগেটিভ কিছু নেই, কিন্তু তা নয়। এখানে সমালোচনা মানে সম্যক আলোচনা, সম্পূর্ণ আলোচনা, ডিসকাশন ইন টোটালিটি, তার সব কিছু দিক দেখা। আমি কিন্তু এটাকে বলতে পছন্দ করি যুক্তি নির্ভর এবং বস্তুনিষ্ঠ চিন্তা ভাবনা, যেখানে আমরা একটা বিষয়বস্তু বা কোনো একটা টপিক কেন্দ্রিক চিন্তা ভাবনা করব এবং এই দৃষ্টিভঙ্গি বা এই চিন্তা ভাবনা স্বচ্ছ হবে, উদার হবে, সত্য এবং তথ্য নির্ভর হবে, ব্যক্তিগত ধ্যান ধারণা, পছন্দ অপছন্দ, ভৌগোলিক অবস্থান, সংস্কার, সংস্কৃতি, ভাষা বা ধর্মের কোনো ছায়া এতে আসতে পারবে না। এই ধরনের চিন্তন দক্ষতা অভ্যাস করার জন্য প্রথমেই ব্যক্তির যে সুবিধাজনক অবস্থান, যে কমফোর্টেবল কোকুনের মধ্যে শিক্ষার্থী আছে বা কোনো ব্যক্তি আছে, সেটাকে নাড়িয়ে দিতে হবে। আর তার সব থেকে সহজ রাস্তা হচ্ছে ক্রস কোয়েশ্চেনিং। জিজ্ঞাসা করুন, ক্রস কোয়েশ্চেন করুন, তাকে যেটুকু জেনেছে সেই মানে তার যে একটা কমফোর্টেবল একটা জোন আছে, তার থেকে সে বেরিয়ে এসে চিন্তা ভাবনা করতে পারে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, আমি একটা অ্যাক্টিভিটিকে একটু বিস্তারিতভাবে বলবো, সেটা হচ্ছে অদলা বদলি বা ইমপ্রম্পটু ডিবেট। মানে হচ্ছে ডিবেট তো আমরা সবাই জানি, তো ডিবেটিং এর একটা কোনো টপিক বলে দিই ক্লাসকে যে এই বিষয়টার উপর ডিবেট হবে, এবং সেটার মানে ক্লাসকে দুটো গ্রুপে ভাগ করে দিই। দুটো গ্রুপকে বলুন যে তোমরা ফরে বলবে আর তোমরা এগেইনস্টে বলবে। ওরা টপিক জানে, তো ওরা তৈরি করবে যে ফরে আমার কি কি পয়েন্ট হবে, বা যে গ্রুপ অপোজিটে অপোজ করবে মোশনটাকে, তারা সেইভাবে তাদের পয়েন্ট গুলোকে তৈরি করবে। এখন যেদিন ডিবেটটা হবে সেদিন ক্লাসরুমে এসে শিক্ষক পরিকল্পিতভাবে ঘোষণা করবেন যে যারা ফরের জন্য তৈরি করেছিল পয়েন্ট, তারা এবার এগেইনস্টে বল, আর যারা এগেইনস্টের জন্য তৈরি করেছিল পয়েন্ট, তারা এবার ফরে বলো, এবং তাদের 5 মিনিট সময় দিন। দেখুন কি হয়, তাদের যে একটা মানে আরামের জায়গা না, যেটা কমফোর্টেবল জোন, সেটাকে নড়িয়ে দিন। আর নড়ালে পরেই কিন্তু তারা ক্রিটিক্যাল থিঙ্কিং শিখবে। সুতরাং এটা বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে বলা আছে, আস্ক ইয়োরসেলফ, গোলমোল, গ্যাপ ফিল ইন, পুছো তো সমঝে, এই সমস্ত অ্যাক্টিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর যদি আলাদা সেশন হয়, তাহলে সবগুলো হয়তো বলার সময় থাকবে। এখন আমরা পরের স্লাইডে চলে যাব। নেক্সট ইজ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি তো আমরা জানি সৃজনশীলতা, নতুন ধরনের চিন্তা ভাবনা, নতুন কিছু করা, কোনো উন্নত ধরনের জিনিস তৈরি করা। তো এই সৃজনশীলতা কোনো মানুষের নিজস্ব চিন্তা ভাবনার আলোকে কোনো কিছু নতুন করে তৈরি করা এবং কোনো বিষয়কে নতুন ভাবে উপস্থাপন করা, কিংবা কোনো একটা বিষয় পড়ার, কোনো একটা কাজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন, সেটাকেই সৃজনশীলতা বলে।
সৃজনশীলতার আরেক নাম সৃষ্টিশীলতা। গল্প, কবিতা, উপন্যাস লেখা, আঁকা, ডিজাইন করা, অ্যানিমেশন তৈরি করা, এগুলো সৃজনশীলতা। আবার দেশ আবিষ্কার, সোনার খনি আবিষ্কার, টেলিফোন আবিষ্কার, রক্তের গ্রুপ নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার, এগুলো সৃজনশীলতা। যিনি সৃজনশীলতা চর্চা করেন বা সৃষ্টিশীল হন বা নতুন কিছু উপহার দেন, তিনি সৃজনশীল। এই সৃজনশীল বা সৃজনশীলতা অনেক রকমের হতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে এই আমাদের মধ্যে একটা ধারণা আছে সৃজনশীলতা মানুষ ওপর থেকে নিয়ে আসে, এটা ওপরওয়ালার দান, এরকম কিছু ব্যাপার নয়। এটাকেও কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের মধ্যে এই সৃজনশীলতার দক্ষতা সঞ্চার করা যায়। এখানে আবার বেশ কতগুলো অ্যাক্টিভিটির কথা বলা আছে। ক্রিয়েটিভ স্পেস তৈরি করা ক্লাসরুমে, যেখানে একটা লেসনকে একটু অন্যরকম ভাবে, কখনো ড্রামাটাইজ করে, কখনো তার উপর ছবি এঁকে সেটাকে বোঝানো, সেটাকে বিশ্লেষণ করা, এটা এক ধরনের অ্যাক্টিভিটি। তাছাড়া স্ক্যাম্পার বলা হয়েছে, এটা একটা নেমনিক। এখানে যেমন ধরুন একটা কাজ করতে 5টা জিনিস লাগে। প্রথমটা হচ্ছে সাবস্টিটিউট, এস ফর সাবস্টিটিউট। আপনার কাছে এক্স ওয়াই জেড কতগুলো জিনিস আছে, আপনি বললেন যে আমি এক্স যে জিনিসটা আছে সেটাকে সাবস্টিটিউট করে দেবো, তার বদলে ওয়াই দিয়ে দেবো। এবার বলো তুমি সেম জিনিসটাকে কিভাবে করতে পারো। কিংবা কম্বাইন, ধরুন শিক্ষার্থীর কাছে কোনো একটা সিচুয়েশন দেওয়া হয়েছে যেখানে একটা এক্স কম্পোনেন্ট আছে, এবার তাকে বলা হলো যে তোমার এক্স তো আছে, তার সঙ্গে ওয়াই কেও দিয়ে দিলাম। কখনো অ্যাড করছি, কখনো মডিফাই করছি, কখনো এলিমিনেট করছি, কখনো রিডিউস করছি স্টেপস। এই সমস্ত রকম সিচুয়েশনের মধ্যে নানা রকম চেঞ্জ করে বাচ্চাদেরকে দিলে পরে তখন তারা কিন্তু ওই সৃজনশীলতার চর্চা করে বা সৃষ্টিশীল ধীরে ধীরে হয়ে ওঠে। একটু অন্যরকম ভাবে সৃজনশীলতার মানে সঞ্চার হয় তাদের মধ্যে। সৃজনশীলতার একটা ভাগ বলতে পারেন উদ্ভাবনী সৃজনশীলতা, যেটা হচ্ছে নতুন কিছু তৈরি করা। যারা উদ্ভাবন করেন তারা উদ্ভাবনী সৃজনশীল। মানুষের প্রয়োজনের সাথে উদ্ভাবনী শক্তির একটা সমন্বয় হলে উদ্ভাবনী সৃজনশীলতা তৈরি হয়। যেমন টমাস আলভা এডিসন চলচ্চিত্র আবিষ্কার করেন, সেই সৃজনশীলতাটা প্রথমে তৈরি হয়, পরে মানুষের প্রয়োজনে এগুলোর কপি তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে আবার নতুন কিছু তৈরি না হয়ে কোনো একটা জিনিসের উন্নত সংস্করণও হতে পারে। যেমন মোবাইল ফোন, মোবাইল ফোনের অনেক উন্নতি হয়েছে, আমরা অনেক উন্নতি দেখতে পেয়েছি মোবাইল ফোনের, তো সেটাও কিন্তু ইনোভেশন, তাই তো? তো এগুলোর কিছু কম্পোনেন্ট আছে। যদি ইনোভেশন স্কিলের কথা বলেন, এই কম্পোনেন্ট গুলো হচ্ছে fluency of generating new ideas, flexibility of shifting perspective, originality, elaboration, that is building on others' ideas. আর এখানে আমি যে স্ক্যাম্পারের কথা বলেছিলাম এর আগের স্ক্রিনে, স্ক্যাম্পার আমি ফুল ফর্মটা বলে দিচ্ছি, মনে রাখতে পারেন বা লিখে দিতে পারেন। সাবস্টিটিউট, কম্বাইন, অ্যাডাপ্ট, মডিফাই, পুট টু অ্যানাদার ইউজ, এলিমিনেট অ্যান্ড রিভার্স। হ্যাঁ, আমি বলছিলাম ইনোভেশনের কথা। ইনোভেশনের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। এখানে আমরা ট্যানগ্রামের কথা ভাবতে পারি। ট্যানগ্রাম ম্যাথসে খুব ইউজ হয়। ওখানে 7টাই পিস থাকে, ওই 7টা পিসকে দিয়েই নানান রকম শেপ বাচ্চারা তৈরি করতে পারে, সেটাও এক ধরনের ইনোভেশন। প্রজেক্ট বেসড লার্নিং, প্রকল্প ভিত্তিক শিক্ষা, এটাও আসছে, যেখানে আমরা ইনোভেশনকে আমরা তৈরি করতে পারি, বাচ্চাদেরকে ইনোভেটিভ বানাতে পারি। সুতরাং এগুলোর কথাও আমাদেরকে ভাবতে হবে। তাছাড়া এখানে আরো কিছু অ্যাক্টিভিটির কথা বলা আছে, যেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, তাছাড়া টু ইজ এনাফ, মানে মানুষকে দুটোই জিনিসই দেওয়া হলো, কিভাবে বিভিন্ন রকমের শেপ তৈরি করবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল ইনোভেশন। তারপরেরটা হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশনটা কি? সহযোগিতা আর সহভাগিতা, মিলেমিশে কাজ করার ক্ষমতা। এই দক্ষতা মানুষকে শুধু অন্তিম লক্ষ্য ও ফলাফলেই আগ্রহী করে তোলে। কার্যক্রমের ক্ষেত্রে অন্যান্য ভাগীদারের পছন্দ ও দৃষ্টিভঙ্গিকে মানুষ সম্মান করে এবং নিজের কর্মধারায় প্রয়োজনীয় নমনীয়তা এবং পরিবর্তন করতে মানুষ বা শিক্ষার্থী পারঙ্গম হয়। কর্মের মাধ্যমে শিক্ষার কিছু অ্যাক্টিভিটি, শিক্ষা শেখানোর কিছু অ্যাক্টিভিটি এখানে দেওয়া হয়েছে কোলাবোরেশনের মধ্যে। সেভ দ্য লাস্ট ওয়ার্ড ফর মি,
তার মানে ধরুন বাচ্চাদেরকে একটা টেবিল ঘিরে বসিয়ে দেওয়া হলো এবং বলা হলো তুমি কোনো কিছুর ব্যাপারে বা তোমার পাশে যে বসে আছে সেই বন্ধুর ব্যাপারে কিছু ভালো কথা বলো, এবং লাস্ট ওয়ার্ডটা যেটা হলো সেই লাস্ট ওয়ার্ডটা দিয়ে তার পরে শিক্ষার্থী আবার তার কথা বলা শুরু করলো। এটা হতে পারে হ্যান্ডস অন প্রজেক্ট, হতে পারে যেটা আমি বলছি প্রকল্প ভিত্তিক শিক্ষা। তাছাড়া একটা চেইন গেম হতে পারে, মানে একজনের কথা যেখানে শেষ হচ্ছে সেখানে দ্বিতীয় জনের কথাবার্তা শুরু হচ্ছে। তো এইগুলো সবগুলোই কিন্তু কোলাবোরেশন শেখাতে পারে, এবং কোলাবোরেশন এই যে স্কিলটা এটার অনেক অনেক পজিটিভ আপনি বলতে পারেন বাই প্রোডাক্ট হতে পারে। নেক্সট আসছে কমিউনিকেশন, যোগাযোগ বা বার্তা, মানে ভাষা নির্ভর এবং অভিব্যক্তি নির্ভর মনের ভাব বা ইচ্ছার আদান প্রদান। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটির কথা দেওয়া আছে। এখন একটা অ্যাক্টিভিটি আমরা অন্তত বেছে নেব। এখানে বলা হচ্ছে ফিলিংস আর ইম্পর্টেন্ট। এখানে কি করা হবে, একটা বোর্ডে অনেকগুলো ফিলিংস এর কথা লেখা থাকবে, যেমন দুঃখ, সুখ, আনন্দ, শোক ইত্যাদি ইত্যাদি, উৎসাহ। এবার বাচ্চাদেরকে বলা হবে বা শিক্ষার্থীদেরকে বলা হবে তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা ফিলিং কে চুজ করো এবং সেই ফিলিং এর ব্যাপারে তোমরা কি ফিল করছো সেটাকে লিখে ফেলো। তো এটা এক ধরনের অ্যাক্টিভিটি যেখানে মানুষের কমিউনিকেটিভ স্কিল সেটা উন্নত হতে পারে। ডামশারাডে যেটা হয় সেখানে কিন্তু বাচ্চাদেরকে একজনের অভিব্যক্তি আরেকজনকে বুঝতে হয়, তবেই গিয়ে সেই টিম জিততে পারে। ধন্যবাদ। নেক্সট আমরা চলে যাব আবার মিতালি ম্যাডামের কাছে, উনি আইএমটির উপরে কথা বলবেন। হ্যালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রমা ম্যাম। ওকে, খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন ম্যাম। আমি আপনাকে যেখান থেকে আমরা এটা নিয়েছি সেই সোর্সটাও আপনাকে বলে দেব, কেন কি আমরা সময়ের অভাবের জন্য আপনাদেরকে এই 21st সেঞ্চুরি যে স্কিলস আমরা আইডেন্টিফাই করেছি 12খানা, এর মধ্যে এক একটা স্কিলের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, কিন্তু কেন কি এটা আপনাকে বুঝতে হবে যে 21st সেঞ্চুরি স্কিলস লেকচার দিলে বাচ্চা বুঝবে না, চক এন্ড টক মেথডে বুঝবে না। আপনি যা কোনো টপিক পড়াচ্ছেন ক্লাসে, ফর এক্সাম্পল আপনি ইংলিশে কোনো পোয়েট্রি পড়াচ্ছেন, আপনি হিন্দিতে দোহে পড়াচ্ছেন, আপনি ম্যাথসে পলিনোমিয়ালস পড়াচ্ছেন, আপনি সায়েন্সে পার্টস অফ দ্য ফ্লাওয়ার পড়াচ্ছেন, আপনি কম্পিউটারে এক্সেল পড়াচ্ছেন, আপনি যা ইচ্ছে পড়ান, কিন্তু সেইটার সাথে আপনাকে এই অ্যাক্টিভিটিস গুলোকে যুক্ত করতে হবে। যেরকম ম্যাম যে অ্যাক্টিভিটিস গুলোকে বললো ওটা নিজের সাবজেক্টের সাথে অ্যামালগামেট করতে হবে, সাবজেক্টের সাথে ওকে জুড়ে পড়াতে হবে। যেরকম মনে করেন আপনি পোয়েম পড়াচ্ছেন, তো পোয়েমের সাথে আপনি কমিউনিকেশন স্কিলসও পড়িয়ে দিলেন বাচ্চাকে একটা অ্যাক্টিভিটির থ্রু। আপনি যদি মনে করেন বাচ্চাদেরকে পার্টস অফ দ্য প্ল্যান্ট পড়াচ্ছেন, তো পার্টস অফ দ্য প্ল্যান্টের সাথে আপনি একটা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি করিয়ে দিলেন কিছু। তো পার্টস অফ দ্য প্ল্যান্টের সাথে সাথে বাচ্চা কোলাবোরেশন স্কিলসও শিখছে, দুটোকে একসাথে চালাতে হবে কিন্তু লেসন প্ল্যানে, এটা মনে রাখতে হবে। আর নেক্সট হচ্ছে এটা, দিস ইজ ভেরি কমন, এতে আমার বাচ্চারা অলরেডি খুব ভালো। আর প্যান্ডেমিক হওয়াতে একটা লাভ হয়েছে বাচ্চাদের যে ওরা কিন্তু ইনফরমেশন মিডিয়া এন্ড টেকনোলজিতে খুব ভালো হয়ে গেছে। যেরকম আমি আপনাকে বলি, যেরকম যতদিন আমরা স্কুলে পড়ি আমাদের টিচাররা সমস্ত চ্যাপ্টার পড়িয়ে দেন, কোয়েশ্চেন অ্যান্সার পড়িয়ে দেন, পরীক্ষাতে ওইটাই জিজ্ঞেস করেন। কিন্তু যখন আপনি কলেজে যান তখন আপনি দেখেন অর্ধেকের বেশি চ্যাপ্টার কলেজে পড়ানোই হয় না, খালি কিছু কিছু মেইন জিনিস টিচাররা পড়িয়ে দেয়, বাকি আমরা লাইব্রেরি থেকে খুঁজে, এদিক থেকে খুঁজে, ওদিক থেকে খুঁজে আমরা নিজের কাজটাকে পুরো করি। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা ইনফরমেশনটা পাবো কোথার থেকে, ইনফরমেশনের সোর্স কি হচ্ছে, এইটা কিন্তু আমাদের বাচ্চাদের খুব ভালো করে বুঝতে হবে। যদি আপনি কোনো একটা টপিক দিলেন বাচ্চাদেরকে যেটা আমাদের বইতে নেই, নেভার মাইন্ড, বইতে নেই তো কি হয়েছে, বাচ্চা লাইব্রেরি থেকে গিয়ে খুঁজবে, বাচ্চা গুগলে গিয়ে খুঁজবে, বাচ্চা কোনো বাইরের ম্যাগাজিন থেকে পড়বে, বাচ্চা নিউজ পেপার থেকে খুঁজবে। তো এরকম করে খুঁজে কিন্তু বাচ্চারা নিউজ বার করে না। আর সেই বাচ্চাটা নিউজ তো বার করে নিল, ইনফরমেশন বার করে নিল, আর সেই ইনফরমেশনটা টেকনোলজির সাথেও জেল করতে পারে। মানে টেকনোলজি থ্রু যদি আপনি বাচ্চাকে একটা টপিক দিন আর বাচ্চাকে বলেন বাবু তুমি এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে আমাকে কালকে দেখো, দেখুন বাচ্চা আপনাকে তুরন্ত দেখিয়ে দেবে। বাচ্চা আপনাদেরকে অ্যাপ বানাতে পারে, আজকালকার বাচ্চারা কোডিং শেখে। তো আমার মতে ইনফরমেশন টেকনোলজিতে আমাদের বাচ্চারা একটু আগে আছে, এগিয়ে আছে অলরেডি। কিন্তু
আমাদের উচিত যে প্যান্ডেমিক চলে গেছে, আমি কামনা করি যেন আর কোনোদিন এরকম সিচুয়েশন না হোক, কিন্তু আমাদের কিন্তু সাইড বাই সাইড অফলাইনের সাথে এই অনলাইনটাকে বাঁচিয়ে রাখতে হবে, যেটাকে আমরা ব্লেন্ডেড টিচিং বলি। ঠিক আছে, যদি কোনোদিন আমরা চান্স পাই তো ব্লেন্ডেড টিচিং এর উপর একটা আমরা ওয়ার্কশপ করতে পারি। তো আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা বাচ্চারা যতটা টেকনোলজিতে এগিয়েছে আবার জানি পিছিয়ে না চলে আসে। ঠিক আছে, নেক্সট আমি আপনাকে বলছি ফ্লেক্সিবিলিটি এন্ড অ্যাডাপ্টেবিলিটি। আপনি আজকালকার বাচ্চাদেরকে দেখুন, আপনারা ওদের মধ্যে ফ্লেক্সিবিলিটি অ্যাডাপ্টেবিলিটি ওইটা অলমোস্ট জিরো। আমি তো জিরো বলবো না, আমি তো নেগেটিভে বলবো। আমি নিজের বাড়িতেও বাচ্চাদেরকে দেখছি, ইট ইজ অলমোস্ট ইন নেগেটিভ। যেরকম মনে করুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আজকালকার বাচ্চারা, আগে আমাদের বাড়িতে মা বাবারা যা রান্না করতাম আমরা সেটা কিন্তু খেয়ে নিতাম, আমরা জানতামও না যে মা কি রান্না করেছেন আজকে। কিন্তু আপনি আজকালকার বাচ্চাদেরকে দেখুন, ওরা সকালে উঠেই এটা জিজ্ঞেস করে যে ব্রেকফাস্টে কি আছে, লাঞ্চে কি আছে, আর ডিনারে কি আছে। ঠিক আছে, লাঞ্চ শেষ হলে ডিনারের চিন্তা, ডিনার শেষ হলে আবার নেক্সট দিনের ব্রেকফাস্টের চিন্তা। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। যদি আপনার বাচ্চা আপনাকে বলে আজ আমি চিকেন খাবো, আর চিকেনটা না পেয়ে যদি আপনি মাছ বানিয়ে দিলেন, তাহলে কিন্তু বাচ্চার খুব অসুবিধা, বাচ্চা হয়তো খাবেই না, বাচ্চা হয়তো খুব ট্যান্ট্রাম শো করবে আপনাকে। তো আমাদের বাচ্চারা সমাজে there are so many reasons, ওই রিজন গুলোতে আমি যাচ্ছি না, কিন্তু নেট রেজাল্ট হচ্ছে যে আমাদের বাচ্চার মধ্যে ফ্লেক্সিবিলিটি খুব কম, আর অ্যাডাপ্ট টু সিচুয়েশনে করতেই পারে না। কিন্তু আজকালকার বাচ্চারা তো দে আর বর্ন উইথ আ সিলভার স্পুন ইন দ্য মাউথ, যেটাকে আমরা বলি। আমার বাচ্চা চোখ খুলেই এসি দেখেছেন, উনি গরম সহ্য করতে পারেন না, ওনার কাছে একটা জ্যাকেটের জায়গায় 5খানা জ্যাকেট আছে, উনি ঠান্ডা সহ্য করতে পারেন না।